একটা সোজা প্রশ্ন, ১৯৭২ সালের সংবিধানে এমন কি আছে যে এটাকে আঁকড়ে ধরতে চায় বিএনপি? আর এই নথির ভিতরে এমন কোনো সুইচ আছে কি যেটা অন করলে যে কোনো দল সুপার প্রধানমন্ত্রী হয়ে যায়? এমন ক্ষমতা, এমন নিয়ন্ত্রণ আজকে আমরা ঠান্ডা মাথায় ধাপে ধাপে বিশ্লেষণ করব। আসলে কি লেখা আছে এবং তার মানে কি, আর বাস্তবে সেটা কিভাবে কাজে লাগে। এই ভিডিওর শেষে বুঝবেন এটা বিএনপির প্রেম নাকি স্বার্থ, কেন ৭২-এর সংবিধান নিয়ে এত টানাটানি। প্রথমে আগে আমরা ম্যাপটা বুঝে নিই। বাংলাদেশের সংবিধান বলে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু সঙ্গে এও বলে এই ক্ষমতা শুধুই সংবিধানের অধীনে চালানো যাবে। মানে মালিক আপনি, কিন্তু রিমোট কন্ট্রোলটা থাকে রাষ্ট্রযন্ত্রের হাতে। বাস্তবে আসলে এই রিমোটটা কার হাতে যায় সেটাই বোঝার জন্য বাকি অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ। এই নকশায় ৩টি পিলার খুব শক্ত করে বসানো। প্রধানমন্ত্রী কেন্দ্রিক নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রপতি প্রায় সব কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ বাধ্যতামূলক। সংসদ সদস্যদের দল ভোট বাধ্যতা, যাতে এমপি ব্যক্তিগতভাবে ভিন্ন মত দিতে গেলেই তার আসন হারানোর ঝুঁকি থাকে। সুপার প্রধানমন্ত্রীর ধারণা আইনে আসলে কি আছে? সংবিধান বলেছে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে বা তার মাধ্যমে চলবে। ক্যাবিনেট সংসদের কাছে দায়বদ্ধ। কাগজ কলমে এটা সংসদীয় জবাবদিহির কথা, কিন্তু সংসদীয় জবাবদিহিতার কাজ করতে চাইলে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারে। এই নিশ্চয়তা দরকার। অনুচ্ছেদ ৭০ সেই স্বাধীনতাটা কষিয়ে বেঁধে দেয়। ফলে দলীয় সিদ্ধান্তর বাইরে ভোট দিলে এমপির আসন শূন্য হয়ে যায়। ফলে বাস্তব রাজনীতিতে প্রধানমন্ত্রীর অবস্থান খুবই শক্তিশালী হয়। সংসদের ভিতর থেকে ভিন্ন মত তোলা খুবই অসম্ভব। প্রধানমন্ত্রীকে ইমপিচমেন্ট এমন মার্কিন ধাঁচের কোনো ধারা বাংলাদেশের সংবিধানে নেই। তাত্ত্বিকভাবে আস্থা ভোট হারালে সরকার যেতে পারে, কিন্তু অনুচ্ছেদ ৭০-এর কারণে শাসক দলের এমপিদের দল ভোট ভাঙা প্রায় অসম্ভব। ফলে বাস্তবে নো কনফিডেন্ট মেকানিজম অচল হয়ে পড়ে। এটা নিয়ে দেশীয় বিশ্লেষকরা বহুবার বলেছেন, রাষ্ট্রপতি পদ আছে কিন্তু ক্ষমতা কার? লেখা খুবই পরিষ্কার, প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি অন্যান্য সব কাজেই প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে হবে। আর তিনি কোনো পরামর্শ পেয়েছেন কিনা এটা আদালতে জিজ্ঞেস করাও যাবে না। ফলে বিচারপতি, সিইসি বা অন্যান্য সাংবিধানিক নিয়োগ সবকিছুতেই কার্যকর নিয়ন্ত্রণ আসে প্রধানমন্ত্রীর কাছ থেকে। রাষ্ট্রপতির পদটা তাই প্রতীকী। রাষ্ট্রপতির পদটা আলোকিত হন মূলত প্রধানমন্ত্রীর আলোয় প্রতিফলনের মাধ্যমে। একজন এমপি কি স্বাধীন? অনুচ্ছেদ ৭০-এর বাস্তবতা কি বলছে? এমপি ৩০০ জন, কিন্তু বিরোধিতা করলে যদি আসনটা যায় তাহলে সংসদে বিবেক ভোট প্রায় বিলুপ্ত। গবেষণায় দেখায় চতুর্থ সংশোধনীতে অনুচ্ছেদ ৭০ আরও শক্ত করা হয়। অনুপস্থিতি বা ভোট নিরপেক্ষ থাকাও দলের বিরুদ্ধে ভোট ধরা যেতে পারে, যে কারণেই ভিন্ন মত তোলার জায়গা আরও ছোট হয়। ফলাফল দলের হুইপ মানে ভোট, আর ভোট মানেই হলো সরকারের সিদ্ধান্ত পাস, নীতি নির্ধারণ, মৌলিক অধিকার আর জরুরি আইন। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির পার্ট 11 খুব সুন্দর সুন্দর কথা যোগ করা আছে। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক ন্যায়, কিন্তু এগুলো আদালতে জোর করে কার্যকর করানোর মতো ন্যায্যতা বিধান নেই। কোর্টে বললেও নীতিগত নির্দেশ এমন হিসেবেই ধরা হয়। তাই সরকার উল্টো পথে গেলেও সরাসরি রিট করে বাধ্য করানো কঠিন। অন্যদিকে অনুচ্ছেদ ৩৩-এ প্রিভেন্টিভ ডিটেনশন আটকা দেশের পথ রাখা হয়েছে। ১৯৭৩ সালের দ্বিতীয় সংশোধনীতে এটা আসে। পরে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে বাস্তবতার রূপ পায়। আবার ১৪১-এ সি অনুচ্ছেদে জরুরি অবস্থার মৌলিক অধিকার স্থগিত করার দরজা খোলা রাখা হয়েছে। সমালোচকেরা বলেন এগুলো মিলিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত করার ঝুঁকি বাড়ে। এখানে একটা বিষয় স্পষ্ট করা জরুরি, আইনের দ্বারা জীবন স্বাধীনতা সীমিত করা যাবে এটা বলে সংবিধান কখনোই বিচার বহির্ভূত হত্যাকে বৈধতা করে না, বরং আদালত ও মানবাধিকার সংস্থাগুলো একে অবৈধ বলে ঘোষণা করে। কিন্তু যখন প্রশাসনিক শক্তি বেড়ে যায় আর জবাবদিহিতা দুর্বল হয়, তখন অপব্যবহারের ক্ষেত্রে তৈরি হয়। এই যুক্তিটাই সমালোচকদের। অর্থবিল, চুক্তি আর আদালত, জবাবদিহিতার ফাঁকফোকর। অর্থবিলের ক্ষেত্রে সংবিধান বলে কোন বিল, মানি বিল কিনা স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এতে বিচারিক পূর্ণ বিবেচনার জায়গা খুবই সীমিত হয়ে যায়।
ফলে বাজেটারি প্রশ্নে আদালতের হস্তক্ষেপ বাস্তবে দুর্লভ। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও ধারা আছে, রাষ্ট্রপতি তার সংসদে পেশ করবেন, কিন্তু অনুমোদন বাধ্যকতা নেই, মানে লেইং বিফোর পার্লামেন্ট হয়। তবে সব চুক্তি যে ভোটে পাশ করাতে হবে এমন নয়। এখানেও আলোচনার জবাবদিহিতার ঘাটতি তৈরি হতে পারে। এটাই সমালোচনার জায়গা। বাঙালি না বাংলাদেশি, পরিচয়ের প্রশ্ন। মূল 1972 টেক্সটে নাগরিক পরিচয়ে বাঙালি শব্দ ছিল, যেটা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর আপত্তিকর জায়গা। পরে সংশোধন হয়ে এখন নাগরিক পরিচয় বাংলাদেশি। কিন্তু 72-এর ভাষ্য নিয়ে বিতর্কটা ইতিহাসে থেকে গেছে। তাহলে বিএনপি 72-এর সংবিধানকে এত ভালোবাসে কেন? কঠিন একটা প্রশ্ন, কিন্তু সহজ যুক্তি। যে কেউই ক্ষমতায় গেলে অনুচ্ছেদ 70 প্রধানমন্ত্রী কেন্দ্রিক নির্বাহী ক্ষমতা, জরুরি ও আটকাদেশের কাঠামো, এগুলো তাকে প্রশাসনিকভাবে খুবই শক্তিশালী করে। বড় দল যদি 2/3 অংশ পায়, সংশোধন ক্ষমতাও তাদের হাতে থাকে। এই আর্কিটেকচার স্বাভাবিকভাবে যে কোনো বড় রাজনৈতিক দলের, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পছন্দ হতে পারে, কারণ একই নিয়ম একদিন তাদের হাতেও এই ক্ষমতা দেবে। তবে এটাও সত্য, বিএনপি পঞ্চম সংশোধনী করে 72-এর মূল ধারাকে বদলিয়েছিল। আবার 2011-তে 15তম সংশোধনীতে নাগরিক পরিচয় বাংলাদেশি করা হয়, মানে 72-কে ঘিরে রাজনীতির অবস্থানের সময় বদলেছে। তাই ভালোবাসার গল্পের ভিতরে বড় অংশটাই বাস্তব রাজনীতির সুবিধা অসুবিধার হিসাব। কাগজে কলমে মালিক জনগণ, কিন্তু রিমোট থাকে রাষ্ট্রযন্ত্রের হাতে। আর সেই রিমোটের সবচাইতে বড় বোতামটি থাকে প্রধানমন্ত্রীর হাতে। এমপিদের দল ভোট বাঁধনে সিল করে সংবিধানের এই নকশা ভালো মন্দ মিলিয়ে যে কোনো বড় দলের পক্ষেই সুবিধাজনক। তাই বিএনপি সহ সবাই 1972-এর ফ্রেমটাকে নিজেদের মতো ব্যাখ্যা করে আঁকড়ে ধরতে চায়। প্রশ্নটা শেষ পর্যন্ত রাজনীতির। আমরা কি এই ফ্রেমকে ভারসাম্যপূর্ণ জবাবদিহিতার দিকে ঠেলে দেব, নাকি এই ফ্রেম পাল্টে পাল্টে শক্তির কুক্ষিগত হতে দেব?